মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। রিজু তার মাকে বোঝায় তাকে বিক্রমগড় ছেড়ে এখন চলে গেলে হবে না। সে বলে, বিক্রমগড়ে থেকেই আমার বাবার খুনিদের শাস্তি দিতে এবং আমার বাবার যে স্বপ্ন ছিল এই গ্রামের মূল্যবান সম্পদগুলো আর্কিওলজিক্যাল বিভাগের হাতে তুলে সুরক্ষিত করার জন্য, সেটা আমাকে করতেই হবে। রিজুর মা বলে, কিন্তু তুই একাই ছোট বয়সে ওই মানুষগুলোর সাথে কিভাবে লড়বি বাবা? রিজু উত্তরে বলে, কে বলল মা এই লড়াই আমার একা? এই লড়াইতে আমার সঙ্গে ফটিক আছে, তুমি আছো, বিক্রমগড়ের মানুষ আছে, দারুকা গ্রামও আছে। রিজুর মা দারুকা গ্রামের নাম শুনে ঠিক বুঝতে পারে না। সে বলে, দারুকা গ্রাম? এই নাম তো আগে শুনিনি। রিজু তার মাকে বোঝায় দারুকা গ্রামের কথা। সে বলে, দারুকা গ্রাম হলো এক গোপন গ্রাম, যার কথা কেউ জানে না। এই গ্রামের মানুষদের কাজ হলো নীলমাধবকে রক্ষা করা। সে দায়িত্ব এখন আমার কাঁধে। রিজুর মা এইসব কথা শুনে বুঝতে পারে যে রিজু অনেক আগে থেকেই এই ঘটনার মধ্যে জড়িয়ে পড়েছে। রিজু তার মাকে বলে, শুধু একটা জিনিস তুমি মাথায় রেখো মা, কোনোভাবে অমিয় মামা যেন বুঝতে না পারে আমরা তাদের ব্যাপারে সবকিছু জেনে গেছি। এই বলে রিজু ঘর থেকে বেরিয়ে যায়। রিজুর মাথায় এখন একটাই কথা ঘুরছে, যে কোনোভাবে তাকে আগে নীলমাধবের মূর্তি খুঁজে বের করতে হবে, কারণ অমিয় মামা এবং অ্যান্ডারসনের হাতে নীলমাধবের মূর্তি একবার চলে গেলে এত বছরের পুরনো ঐতিহ্য এই দেশ থেকে বিদেশে পাচার হয়ে যাবে। রিজু জানে এই কাজে তাকে সফল হতে হলে তাকে সাহায্য করবে একমাত্র তার বাবার তৈরি নকশা। এই নকশার মধ্যেই লুকিয়ে আছে আসল উত্তর। কিন্তু এতদিনেও রিজু সেই নকশা দেখে কোনো পথের সন্ধান করতে পারেনি। রিজু তার দাদুর কাছে একবার যায়। দাদুর ঘরে ঢুকে তার হঠাৎ একটা কথা মাথায় আসে। রিজু এগিয়ে যায় তার দাদুর বিছানার দিকে। দেখে দাদু চোখ খুলে জানলার দিকে তাকিয়ে শুয়ে আছে। সে দাদুকে জিজ্ঞেস করে, দাদু, এই বাড়িতে রথের চাকা কেন আছে? রিজুর দাদু এই কথা শুনে রিজুর দিকে ঘুরে তাকায়। দাদু বলে, দাদু ভাই, তুমি এসো, বসো, এখানে বসো। রিজুর দাদু তাকে পাশে বসায়। রিজু আবারও বলে, পোড়ো মন্দির যদি নীলমাধবের মন্দির হয়ে থাকে তাহলে তাহলে এই বাড়িতে আস্তাবলের কাছে কেন রথের চাকা রাখা আছে? জগন্নাথের মন্দির যেখানে, সেখানেই তো রথ থাকে। রিজুর এই কথার মাঝে দাদু কোনো রকমে খাট থেকে উঠে বসার চেষ্টা করে। রিজু গিয়ে তার দাদুকে উঠে বসায়। তার দাদু বলে, কোথা গেল পথ, কোথা গেল রথ? যেথা গেলে প্রভু ফিরবে 7 দিন পর। রিজুর মনে পড়ে এই কথা সে কীর্তনের আসরেও শুনেছিল। রিজু জিজ্ঞেস করে, এই কথার মানে কি দাদু? তার দাদু হেসে বলে, নিজের বুদ্ধি প্রয়োগ করো দাদু ভাই। আমিও দেখি তুমি সত্যি যোগ্য কিনা দারুকার রক্ষক হওয়ার। আমিও দেখি। রিজু চমকে ওঠে তার দাদুর মুখে এই কথা শুনে। সে বুঝতে পারে না তার দাদু কিভাবে জানলো এই কথা। সে জিজ্ঞেস করে, দাদু, তুমি কি করে জানলে আমি দারুকার রক্ষক? উত্তরে দাদু বলে, আমার কাছেও একবার সুযোগ এসেছিল দারুকার রক্ষক হওয়ার, কিন্তু আমি হতে পারিনি। রিজু সঙ্গে সঙ্গে বলে, কেন দাদু, কি হয়েছিল? দাদু বলে, দারুকার সব লোক ভেবেছিল আমি যদি রক্ষক হই তাহলে রক্ষকই হবে ভক্ষক। রিজু বুঝতে পারে না তার দাদু কেন এই কথা বলছে। দাদু বলে, এর কারণ তোমার মামা সেই অর্থে নিজে কিছু করে না, যা আমাদের সম্পত্তি সেই ভাঙিয়েই ওর দিন চলে যায়। কিন্তু যবে থেকে ওই বিদেশি লোকটা ওর সঙ্গে যুক্ত হয়েছে, তবে থেকে দিন দিন ওর লোভ বেড়েই চলেছে। এখনো বিক্রমগড়ের মূল্যবান সম্পদগুলোর দিকে নজর দিয়েছে। তাই এরম ছেলে থাকার জন্য
ওই বিশেষ সুযোগ পাওয়া থেকে আমাকে বঞ্চিত হতে হয়েছিল। রিজু বুঝতে পারে তার মানে তার দাদু তার মামার ব্যাপারে অনেক কিছুই জানে আগে থেকে। সে বলে, দাদু তুমি যখন এত কিছু জানো তখন নিশ্চয়ই এটাও জানবে যে বাবার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, সেটা খুন। দাদু বলে, এই কথা তো তোমার মা সব সময় বলে, এখন তুমিও বলছো, কিন্তু আমি তো এমন কিছু দেখিনি যে এটাকে হত্যা বলে মনে করব। উত্তরে রিজু বলে, বাবার মৃত্যু যে কোনো সাধারণ দুর্ঘটনা নয় সেটা আমি গ্রামে এসেই জেনেছি। যে মানুষটা সাঁতারে পারদর্শী ছিল তার পক্ষে দিঘির জলে ডুবে মরাটা অসম্ভব। আর এই গ্রামের একজন বিখ্যাত যাত্রা অভিনেতা শক্তি কুমারের থেকে আমি জেনেছি জেলে পাড়ায় দুজন গুন্ডাকে দিয়ে বাবাকে হত্যা করে জলে ডুবিয়ে দেওয়া হয়েছে। রিজুর দাদু এই কথাগুলো শুনে চমকে উঠছে। এরপর রিজু বলে, এবং এই সব কিছুর পিছনে রয়েছে অমিয় মামা এবং অ্যান্ডারসন। রিজুর দাদু একদম ভেঙে পড়েছে। এই কথা শুনে সে কথা বলতে গিয়েও জড়িয়ে ফেলছে। রিজু তার কাছে গিয়ে ওষুধের বাক্স থেকে ইনহেলারটা বের করে দাদুকে দেয়। কিছুক্ষণ পর ঠিক হয় তার দাদু। রিজু বলে, শুধু বাবা না, অমিয় মামা তোমাকেও মেরে ফেলতে চেয়েছিল, তাই সেদিন ঘর থেকে ইনহেলারটা ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছিল। রিজুর দাদু বলে, আমিও যে হত্যা খেলায় নেমেছে, ওকে যদি কেউ না আটকায় তাহলে তাহলে তো একটা অঘটন ঘটে যাবে। রিজু বলে, আমি আটকাবো মামাকে, তার জন্য তোমার সাহায্য লাগবে দাদু। রিজু দাদু সঙ্গে সঙ্গে বলে, আমাকে কি করতে হবে বলো দাদু ভাই, আমি তোমার সঙ্গে আছি। রিজু বলে, এই বাড়িতে রথের চাকা অথচ নীলমাধবের মন্দির চন্দ্রভাগার ধারে, তার মানে যেথা গেলে প্রভু ফিরবে 7 দিন পর। এই কথার অর্থ হলো উল্টো রথ। 7 দিনের জন্য জগন্নাথ দেব নিজের মন্দির ছেড়ে মাসির বাড়ি যায়। রিজুর দাদু বলে, একদম ঠিক ধরেছ দাদু ভাই, উল্টো রথ। রিজু এইবার পুরোটা বুঝতে পারে। সে বলে, চন্দ্রভাগা নদীর ধারের মন্দির হলো নীলমাধবের মন্দির, এবং এই বাড়ি মানে বিক্রমগড়ের জমিদার বাড়ি হলো তার মাসির বাড়ি, সেই জন্য বাড়িতে রথের চাকা আছে। রিজুর দাদু বলে ওঠে, তার মানে এই বাড়িতেই নীলমাধব লুকিয়ে আছে। হ্যাঁ দাদু, বাড়ির নকশা তো তাই বলছে, শুধু আমাদেরকে খুঁজে বের করতে হবে এই বাড়ির ঠিক কোন জায়গায় নীলমাধবের মূর্তি রাখা আছে। রিজু এবং তার দাদুর কথার মধ্যেই তুহিন বাবু ঢুকে আসে। রিজুরা তাকে দেখে চুপ করে যায়। রিজু তুহিন জেঠুকে দেখে বলে, কি হলো তুহিন জেঠু, তুমি এত হাঁপাচ্ছ কেন? বসো, একটু জল খাও। তুহিন জেঠু রিজুর এইসব কথা না শুনে বলে, সকাল থেকে ফটিকের কোনো খোঁজ নেই। আমি নিজে বেরিয়ে এদিক ওদিক দেখে এলাম, কিন্তু ওকে কোথাও পেলাম না। এবার কেমন আমার ভয় করছে রিজু, যা ঘটছে একের পর এক এই গ্রামে। আমার ছেলেটা কোনো বিপদে পড়লো না তো? এই শুনে রিজুর চোখ বড় বড় হয়ে যায়। সে বুঝতে পারে ফটিকের কোনো দেখা সে নিজেও সকাল থেকে পায়নি। রিজুর সামনে এখন শুধু একটা নয়, দুটো ঘটনা তাকে ভীষণ চিন্তায় ফেলেছে। এক, নীলমাধবের মূর্তি উদ্ধার করা, এবং 2, ফটিক কোথায় তাকেও খুঁজে বের করা। এই দুটো ঘটনা একই সাথে একই সময়ে সে কিভাবে সামলে উঠবে বুঝে উঠতে পারছে না। রিজু তুহিন জেঠুকে বলে, তুহিন জেঠু, তুমি মাকে এবং দাদুকে সামলাও, ফটিকের ব্যাপারে তুমি চিন্তা করো না, আমি ফটিককে ঠিক খুঁজে বের করব। রিজু ফটিককে খুঁজতে বাড়ি থেকে বেরোয়। রিজুর একবার মনে হয় জেলে পাড়া হয়ে সে যাবে। সে ভাবে, যদি গুন্ডাগুলো ফটিককে ধরে তাদের ঘরে লুকিয়ে রাখে। রিজু হাঁটতে হাঁটতে জেলে পাড়ার দিকে যায়। জেলে পাড়াতে পৌঁছে সে গুন্ডাগুলোর বাড়ির সামনে আসে। লুকিয়ে লুকিয়ে গুন্ডাগুলোর ঘরের জানলা দিয়ে দেখে ভিতরে কেউ আছে কিনা। রিজু দেখতে পায় ঘর পুরো ফাঁকা। একটু এগিয়ে রিজু বাড়ির সামনের দিকে আসে, দেখে দরজার বাইরে থেকে তালা ঝুলছে। সে বুঝতে পারে বাড়িতে কেউ নেই। রিজু দেখে গুন্ডাগুলোর বাড়ির সামনে একটা লোক
মাছ ধরার জাল রোদে মেলছে। লোকটার কাছে গিয়ে রিজু জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, এই বাড়ির লোকেরা কোথায় গেছে কিছু জানেন? লোকটা রিজুকে বলে, আপনি কি জগাইদা নাকি মাধাইদার কথা বলছেন? রিজু এই নামগুলো শুনে কিছু বুঝতে পারে না। সে বলে, দাদা, আমি তো ঠিক নাম জানি না, কিন্তু যারা এই বাড়িতে থাকে এবং যার একজনের হাতে 6টা আঙুল আছে, আমি তাদের কথা বলছি। লোকটা বলে, ও হ্যাঁ, বুঝেছি, ওনাদের নাম তো জগাই এবং মাধাই, যমজ ভাই ওনারা। রিজু বলে, আচ্ছা বুঝেছি, কিন্তু ওনারা কোথায়? বাড়িতে তো কাউকে দেখছি না। লোকটা উত্তরে বলে, সকালে দেখলাম একটা বড় কালো গাড়ি এসে দাঁড়ালো, আর ওনারা 2 ভাই গাড়িতে করে উঠে চলে গেল। রিজু সঙ্গে সঙ্গে বলে, গাড়িতে আপনি আমার বয়সী কোনো ছেলেকে দেখেছেন? লোকটা উত্তরে বলে, কিভাবে দেখবো বলুন, গাড়িতে তো পুরো কালো কাঁচ দিয়ে ঢাকা ছিল। রিজু বলে, আচ্ছা ঠিক আছে, বুঝেছি। লোকটার সাথে কথা বলে রিজু জেলে পাড়া থেকে বেরিয়ে যায়। যেতে যেতে তার মনে হয় নীল মাধবের মূর্তি যে বিক্রমগড়ের জমিদার বাড়িতেই আছে, এই কথা দারুকা গ্রামে জানানো প্রয়োজন। সেই মতো রিজু দারুকা গ্রামের দিকে যায়। ঝর্ণার কাছে এসে রিজু দাঁড়ায়। দেখে ঝর্ণার বাইরে পাথরগুলোতে রক্তের ছাপ। রিজু চমকে ওঠে রক্তের ছাপগুলো দেখে। ঝর্ণার দিকে যত এগোতে যায়, রক্তের ছাপের পরিমাণ ততই বাড়তে থাকে। রিজু প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছে না দারুকা গ্রামের বাইরে এরকম রক্তাক্ত অবস্থা কেন। রিজু সাহস করে ঝর্ণার ভিতরে ঢোকে। ঢুকতেই দেখে বৃদ্ধ লোকটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, আর তার সামনে সেই কীর্তনিয়া বৃদ্ধ লোকটিকে ধরে কেঁদে চলেছে। রিজু দৌড়ে গিয়ে বৃদ্ধ লোকটার কাছে যায়। কাছে গিয়ে দেখে বৃদ্ধ লোকটা মৃত। তার বুকের মধ্যে গুলির ক্ষত চিহ্ন। রিজু বুঝতে পারে দারুকা গ্রামে কেউ হামলা করেছে এবং সেই হামলাতেই মারা গেছে বৃদ্ধ লোকটা। কীর্তনিয়াকে রিজু জিজ্ঞেস করে, কিভাবে এই ঘটনা হলো? কীর্তনিয়া কোনো উত্তর না দিয়ে সোজা এসে রিজুর কলার ধরে। রিজু বুঝতে পারে না হঠাৎ তার দিকে কীর্তনিয়া এভাবে তেড়ে এলো কেন। রিজু বলে, কি হলো, আপনি এইভাবে আমার জামার কলার ধরে আছেন কেন? ছাড়ুন আমাকে। কীর্তনিয়া রিজুকে বলে, তোমার জন্য আজকে আমার বাবাকে প্রাণ হারাতে হয়েছে। রিজু সঙ্গে সঙ্গে বলে, আমার জন্য? আমি কি করেছি আপনার বাবার সাথে? কীর্তনিয়া আরও রেগে গিয়ে রিজুকে বলে, তুমি এবং তোমার বন্ধু ফটিক এই গ্রামে আসার পরই প্রথমবার এই গ্রামে বাইরের কোনো লোক এসেছে, আর তারা এসে আমার বাবাকে হত্যাও করেছে। সব দোষ তোমার, তোমাকে আমি ছাড়বো না। বলে কীর্তনিয়াটা রিজুকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। রিজু ওই অবস্থাতেও কোনো মতে বলে, কিন্তু আমরা এই গ্রামের কথা কাউকে বলিনি, বিশ্বাস করুন। লোকটা বলে, আমি বিশ্বাস করি না তোমাকে। আমি নিজের চোখে দেখেছি ফটিক এসেছিল এখানে, ওর সঙ্গে 2টো গুন্ডা আর ওই অ্যান্ডারসন, আর তার সঙ্গে তোমার মামাও ছিল। রিজু ফটিকের কথা শুনে একটু শান্তি পায়, কিন্তু তার সাথে তার চিন্তাও বেড়ে যায়। সে বুঝতে পারে ফটিক তাহলে অ্যান্ডারসনের কাছে। রিজু কীর্তনিয়ার কাছে গিয়ে বোঝাতে শুরু করে। সে বলে, আপনি আপনি বিশ্বাস করুন, এই গ্রামের কথা আমি আর ফটিক ছাড়া আর কেউ জানে না। আমরা কাউকে এই কথা বলিনি, আর ফটিককে আমি সকাল থেকে খুঁজে পাচ্ছি না। আপনার মুখ থেকে এখন জানতে পারলাম যে ও অ্যান্ডারসনের কাছে আছে। লোকটা রিজুর এই কথাগুলো শুনে একটু শান্ত হয়। সে বলে, ফটিককে ওরা ধরে এনেছিল এখানে। বাবার মৃত্যুতে আমার মাথা কাজ করছে না ভাই, তাই এই কথা আমি তোমাকে প্রথমে বলতে পারিনি। আমি তোমাকে ভুল বুঝেছি রিজু। এই কথা শুনে রিজু একদম চুপ হয়ে যায়। কীর্তনিয়া রিজুর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে তোমার রিজু? তুমি তুমি এভাবে ভেঙে পড়তে পারো না। তুমি আমাদের গ্রামের প্রধান। রিজু একদম ভেঙে পড়েছে। সে বলে, ফটিক আমার একমাত্র বন্ধু, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? কীর্তনিয়া রিজুকে তুলে ধরে বলে, কিচ্ছু হবে না ফটিকের। আমরা ফটিককে ঠিক মিস্টার অ্যান্ডারসনের থেকে ছাড়িয়ে আনবো। রিজু বলে, আমাদের পারতেই হবে, না হলে ওরা হয়তো ফটিককেও মেরে ফেলবে। কীর্তনিয়া রিজুকে সাবধান করে দেয়, বলে, ফটিকের থেকে ওরা জেনেছে দারুকা গ্রামের কথা। ওরা ভাবে আমাদের গ্রাম নীলমাধবের মূর্তির রক্ষাকর্তা, তাই হয়তো এই গ্রামে আছে নীলমাধবের মূর্তি। সেই জন্যই ওরা এখানে এসেছিল। গ্রামে ঢুকে ওরা বাবাকে ধরে এলোপাতাড়ি মারতে শুরু করে। বারবার বাবাকে জিজ্ঞেস করতে থাকে কোথায় আছে নীলমাধবের মূর্তি, কিন্তু বাবা ওদেরকে কোনো উত্তর দিতে রাজি হয়নি।
অনেকক্ষণ বাবাকে মারার পর ওরা দেখে বাবা কোনো উত্তর দিচ্ছে না। সঙ্গে সঙ্গে মিস্টার অ্যান্ডারসন একটা বন্দুক বের করে বাবাকে গুলি করতে থাকে। বাবার গোটা শরীর রক্তে ভিজে যায়। আবার বাবা মাটিতে লুটিয়ে পড়ে। তারপর আমাদের গ্রামের সব ঘরে ঢুকে ওরা খুঁজতে শুরু করে কেউ নীলমাধবের মূর্তি লুকিয়ে রেখেছে কিনা। কোথাও না পেয়ে আগুন লাগিয়ে দেয় সব ঘরে। এইসব দৃশ্য দেখে ফটিক খুব ভয় পেয়ে যায়। সে ভয়েতে বলে যে নীলমাধবের মূর্তি খুঁজে বের করার নকশা রিজুর কাছে আছে। রিজু এই কথা শুনে বলে, ফটিক ভালো করেছে এই কথা বলে। এইবার যা করার মিস্টার অ্যান্ডারসনকে আমার সঙ্গে করতে হবে, আর এর জন্য অন্য লোকেদেরকে মরতে হবে না। কীর্তনিয়া বলে, রিজু, তুমি চিন্তা করো না, ওরা তোমার আর কিছুই করতে পারবে না। এই লড়াই যতটা তোমার ততটা আমাদেরও। রিজু দেখে গ্রামের ভিতর থেকে কিছু লোক হাতে তীর ধনুক বল্লম নিয়ে এগিয়ে আসছে। কীর্তনিয়া বলে, রিজু, তুমি এই গ্রামের প্রধান, তোমাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এইবার রিজু কিছুটা আশ্বস্ত হয়। সে বলে, তোমাদের এতদিনের লড়াই আজ আমারও লড়াই। আমার বাবা যে স্বপ্ন নিয়ে এই গ্রামে এসেছিল সেটা পূরণ করতে গিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, কিন্তু আমি সে স্বপ্ন বিফলে যেতে দেব না। তোমরা আমার পাশে আছো আমি জানি, তাই এই লড়াই শেষ পর্যন্ত আমরাই জিতব। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।